চোখে মুখে স্পষ্ট জেদ। বিয়ে মানি না বলা অবধি ঠিক, কিন্তু তাকে কথায় কথায় বিনা কারণে অপমান করলে আজ সেও থেমে থাকবে না। পা টিপে টিপে এসে দাঁড়ালো বিছানার পাশে। দর্শন আর চোখে দেখে ঠান্ডা গলায় বলল, ফিরে যাও, এই বিছানায় তোমার কোনো জায়গা নেই। শোভা দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ চুপ করল, তারপর সাহসিকতার সাথে নিঃশ্বাস নিয়ে গলা শক্ত করে বলল, আপনি যাই বলেন, আমি আজ এখানেই ঘুমোবো। পিঠে ব্যথা করছে আমার। কাল সারা রাত বেলকনি মেঝেতে কাঁথা পেতে ঘুমিয়েছি, আজ আর না। দর্শন উঠে বসলো, চোখে আগুন চোয়াল শক্ত করে বলল, আমার জীবনে জোর করে কিছু হয় না। আমি তোমাকে আমার জীবনের সাথে যুক্ত করব না, সেই আশা রেখো না। মেয়ে, বের হয়ে যাও ঘর থেকে, সাথে আমার জীবন থেকে। শোভা এবার আর সহ্য করতে পারল না, সেও উত্তর দিল, আমি আপনার বিয়ে করাবো, যেভাবেই হোক। বউ তো, যদিও বিচ্ছেদের কথা উঠছে, কিন্তু বিচ্ছেদ তো এখনো হয়নি। যতদিন না বিচ্ছেদ হয় আমাদের একসাথে এক ঘরে থাকার প্রতিশ্রুতি ধরে রাখতে হবে। আপনি চাইলে ওই কোণায় ঘুমাবেন, আমিও এই কোণায়। কিন্তু আমাকে বারবার আঘাত করে কষ্ট দিতে চাইলে না, ভালো কিছু হবে না। এই ঘরে এই বিছানায় আমারও এখন অধিকার আছে। চাইলে সরিয়ে দিতে পারবেন না আপনি আমায়? দর্শন চোখ রাঙিয়ে তাকালো শোভার দিকে। মেয়েটা মুখ চালাচ্ছে তার সাথে, ব্যাপারটা সাহসিকতার হলেও দর্শনের মগজে অপমান বাড়িয়ে দিল। তার মুখে মুখে তর্ক মানতে নারাজ, তাই বলে, আমি তোমার বয়সে বড়, বড়দের সঙ্গে কিভাবে কথা বলতে হয় জানো না? বড় হলে কি হবে? স্বামী তো স্বামীই হয়। বয়স দেখলে তোমার সুগার ড্যাডি বিয়ে করে হানিমুন লাইফ দেখাতো না? দর্শন চোখ বড় বড় করে বলে, তুমি ওই থার্ড ক্লাস ভিডিও ফলো করো। ছি, এজন্যই তো তোমাদের মতো মেয়েরা ভালো কোনো কিছু অনুসরণ করতে পারে না। এই আপনি রাতে ঘুমানোর ব্যাপারে কথা বলুন, আমি কি দেখি ওগুলো নিয়ে না? কথা কাটাকাটির জোর বেড়েছে ক্ষণে ক্ষণে। ধীরে ধীরে তর্কের তীব্রতায় ঘরের বাতাস ভারী হয়ে উঠল। হঠাৎই দর্শনের মাথায় চেপেছে রাগ, আর মুহূর্তেই সে বসিয়ে দিল ঠাস করে শোভার গালে। তীব্র ঝাঁকুনিতে শোভা দুপা পিছিয়ে গেল, তারপর আবার নিজেকে সামলে সামনে এসে চোখ রাঙিয়ে বলল, আপনি আবার আমায় মারলেন? ঠিক আছে, এবার আপনাকেও আমি বুঝিয়ে দেব, কিন্তু ঘর আমি ছাড়বো না। কোনো আগাম ঘোষণা ছাড়াই সে পাশে রাখা একটা বালিশ তুলে সজোরে ছুঁড়ে মারল দর্শনের গায়ে। আরেকটা আঘাত করতে নিয়ে বলে, এই নিন, এখন বুঝুন, মার একা দিতে নেই, মার পাল্টাও খেতে হয়। দর্শন প্রথমে থমকে গেলেও পর মুহূর্তেই শোভার হাত থেকে বালিশ নিয়ে শোভার দিকেই পাল্টা আঘাত করে বলে, তুমি পাগল হয়ে গেছো বুঝি? এই নাও, এটাও খাও। শুরু হয়ে গেল এক ভয়ানক অথচ হাস্যকর বালিশ যুদ্ধ। একজন আরেকজনকে বালিশ দিয়ে মারতে থাকে। কেউ কারো সিদ্ধান্ত বদলাবে না। দর্শন মানবে না শোভাকে নিজের বিছানায়, আর শোভা জানে খুব ভালো করে এই ঘর ছাড়া তার কোথাও জায়গা নেই। তাই এই বিছানায় তাকে ঘুমানোর অধিকার করে নিতে হবে। আচমকা বালিশ যুদ্ধের মধ্যে তুলা বেরিয়ে বিছানার চারিদিকে ভেসে উঠেছে। তুলার ঝাঁপি যেন এক একটা সাদা পাখির মতো ওড়াউড়ি করছে বাতাসে। শোভা একবার দর্শনের মাথায় বালিশ ঠেসে ধরে, দর্শন পাল্টা শোভার কোমরে বাড়ি দেয় বালিশ দিয়ে। দর্শন খুব দেখিয়ে বলে, এই নাও তোমার অধিকার। শোভা পাল্টা আঘাত দিয়ে বলে, আর এটা আপনার অহংকার। এই যে কষ্টের পিঠের বদলা। আর এটা ঘরের শান্তির কফিন। রাগ আর তুলোর ঝড় মিলেমিশে ঘরটা যেন এক নাট্যমঞ্চ হয়ে উঠল। শেষে দুজনেই হাঁপাতে হাঁপাতে বিছানায় বসে পড়ল। শোভা চোখ বন্ধ করে বলল, এখন অন্তত একটা বালিশ দিন, একটু শান্তিতে ঘুমোবো। দর্শন ক্লান্ত গলায় বলল, সব বালিশ তো মরেই গেল। শোভা চোখ খুলে হেসে ফেলল, মনে মনে বলে, তাহলে আপনার বুকেই মাথা রাখবো। দর্শন তাকিয়ে রইল কিছুক্ষণ। শোভার মুখ দেখতে পায় না, শোভার মনের কথাও শুনতে পায় না। শোভা দেখেছে দর্শনকে অল্প স্বল্প, অন্ধকার ঘরটিতে চাঁদের আলোয় যতটুকু সম্ভব আর কি। তাও তো স্বামীর দেহের গড়ন ও মুখের কিছু আকৃতি বুঝতে পারছে। দর্শন একটু ভেবে ধীরে বলে, আরে না, এক মিনিট, একটা অধর্মা বালিশ আছে, এই নাও। শোভা বালিশ দেখে বলে, ছোট ছোট দু টুকরো তুলা, এটা মাথায় দিলে তো ঘুম আসবেই না। দর্শন ভ্রু কুঁচকে বলে, তুমি আমার ঘরে এসে আমার এক একটা জিনিস নষ্ট করে দিচ্ছ। আমি না, ওগুলো আপনি নষ্ট করেছেন। হ্যাঁ, কিন্তু কারণটা তুমি। আবারও কথা কাটাকাটি করে শেষে দুজনেই হাঁপিয়ে পড়ে। শোভা কাতর গলায় বলে, এখন তো বালিশের তুলো নেই, এবার বিছানায় ঘুমোতে দিন। বেলকনিতে পিঠের সাথে মাথাটাও এবার যাবে।
দর্শন চোখ শান্ত করে বলে। শুধু ঘুমাতে সুযোগ পাবে, বেশি কিছু চাইবে না তো? শোভা চোখ বড় বড় করে তাকায়। হ্যাঁ চাইবো, একটা আরামদায়ক বালিশ। ওটা তুমিই নষ্ট করেছো। আরামদায়ক বালিশ করছে আরেকজন। আমার আরামদায়ক বালিশ পাচ্ছি না, উনি আসছেন নিজের জন্য খুঁজতে। শোভা কথা বাড়ালো না, চুপ করে শুয়ে পড়ল এক কোণায়। দর্শনের চোখ গেল সেদিকে। শোভা চোখ বন্ধ করতে করতে বলে, আমাদের দুজনের এক হয়ে থাকাটা নসিবে লিখিত ছিল। তাছাড়া যাকে চিনি না, যাকে দেখিনি, তাকে আচমকা নিজের করে কেন পেলাম? যদিও আপনি মানেন না, কিন্তু আপনি একদিন বুঝবেন, ভাগ্য নির্ধারণ করা থাকে, সেখান থেকে পালানো যায় না মিস্টার দর্শন ফরাজি। দর্শন চুপ করে শুনল। রাগ বাড়ছে না তার। মেয়েটার কথার মধ্যে আছে নমনীয় কিন্তু আত্মবিশ্বাস। মেয়েটার দুইটা গুণ দর্শন পেয়েছে। এক, সে নামাজ পড়ে পর্দা করে, আর দুই, সে আত্মবিশ্বাসী। দর্শনের আচমকা মেয়েটার মুখ দেখতেই ইচ্ছা হলো। ইচ্ছা করছে পাশে শুয়ে থাকা এই মেয়েটাকে নিজের চোখে দেখার। গলা খাকারি দিয়ে নিজের চোয়ালকে দমিয়ে রাখে। শোভা চোখ খুলল দর্শনের গলা খাকারি সরিয়ে। মুখ টিপে হেসে বলে, আপনার বয়স নাকি সবে 27? আমার তো 18। 9 বছরের বড় হয়ে নিজেকে কি আমাদের আমার দাদু কাকু ভাবছেন আপনি? যদি ভাবেন তাহলে কাল থেকে স্বামীকে দাদু কাকু বলেই সম্বোধন করব। দর্শন ক্ষিপ্ত হয়ে বলে, বাজে না বলে ঘুমাও, না হলে এই রাতে পাঁজা কোলা করে বাইরে ছুঁড়ে মারবো। শোভার মুখটা শুকনো হয়ে গেল। পাজাকোলা করে নিজের কাছে আনে, তা না করে বাইরে ছুঁড়ে ফেলবে। শোভা উঠে বসে বলে, ধমকাচ্ছেন আমাকে? আপনি কে যে আমাকে আপনাকে ভয় পাবো আমি? আমার জায়গায় পৌঁছাতে পারবে তুমি? কেন পারবো না? কি করেছেন কি জীবনে? হ্যাঁ, অনেক স্ট্রাগল করেছি। অনার্স পড়াকালীন নিজের প্রতিষ্ঠান শুরু করার উদ্যোগ নিই। বিদেশে উচ্চশিক্ষা অর্জনের পাশে নিজের প্রতিভা দেখিয়েছি বড় বড় বিজনেসম্যানদেরকে। এই 4টে বছর আমি বাইরে শুধু পড়াশোনা করে শেষে এসে ব্যবসা করার সুযোগ পাইনি। কঠোর পরিশ্রমের ফল এগুলো। রাতে পড়াশোনা, দিনে ব্যবসা নিয়ে আলোচনা করে আমি নিজেকে আজ সাকসেসফুল করেছি। এমনি এমনি সফলতা আসে না, বুঝছো? সফলতা আনতে গেলে কঠোর পরিশ্রম লাগে। আমার এই জায়গায় এসে তারপর বলবে আমি কে। শোভা আহাম্মক হয়ে গেল। এই লোক নিজের পরিশ্রমের ভাষণ শুরু করলো। শোভাও কম না, তাই সে বলে, আমার একটা পরিচয় আছে। কি? আমি এক রাগী গন্ডার বাজে লোকের বউ, যে আজ অবধি নিজের বউকে বুঝে নেই, কিন্তু দুবার থাপ্পড় তো দিয়েছে। কথাটুকু বলেই শোভা উল্টো দিক ফিরে শুয়ে কানে হাত রাখল। কোনো কটু বাক্য শুনবে না সে। দর্শন বলেও নি, কারণ সে কিছুই বোঝেনি। কিন্তু যেই বুঝলো, চোখ বড় বড় করে তাকালো শোভার দিকে। ভোরের হাওয়া একটু ঠান্ডা। বাইরে মসজিদের মাইক থেকে ফজরের আজান ভেসে আসছে। ঘরের ভেতর অন্ধকার প্রায় কেটে গেছে। জানালা দিয়ে হালকা আলো ঢুকছে। সবাই একটু দ্বিধা নিয়ে বিছানা থেকে নামলো। সে জানে দর্শন এখনও ঘুমিয়ে আছে। প্রথমটাতে ঠিকঠাক কথাও হয়নি তাদের, আজ তো গেল ঝগড়া দিয়ে। শোভা ধীরে ধীরে গিয়ে দাঁড়ালো দর্শনের পাশে। কিছুটা সংকোচ আর দায়িত্ববোধ একসঙ্গে কাজ করছে তার ভেতর। নিচু গলায় বলল, শুনছেন, নামাজের সময় হয়েছে, উঠবেন না? দর্শন কাঁথা মাথা পর্যন্ত টেনে মুখ ঘুরিয়ে বলল, তুমি কি আমার ঘুমের বিরক্ত করার জন্য এখানে এসেছো? সবাই একটু থমকে গেল। মুখে কিছু বলল না, কিন্তু চোখে মুখে লজ্জা আর বিরক্তি মিলেমিশে রইল। দর্শন ঘুম জড়ানো কণ্ঠে আবারও বলে, ঘুমাতে দাও আমাকে, বিরক্ত করা আমার পছন্দ না। দর্শনের কণ্ঠে ছিল ঝাঁজ, ঘুম চোখে বিরক্তির টান। শোভা চুপচাপ দাঁড়িয়ে রইল কয়েক মুহূর্ত। তারপর চুপচাপ পাশে থাকা জগ হাতে নিয়ে দর্শনের গালে ছিটিয়ে দিল পানি। দর্শন চমকে উঠে বসল। তুমি পাগল নাকি মেয়ে? এটা কোন ধরনের ব্যবহার? শোভা শান্ত স্বরে বলল, আমি শুধু দায়িত্ব মনে করে রেখেছি আপনাকে সজ্ঞানে আনার জন্য। আপনার ইচ্ছা থাকলে উঠবেন, নামাজ পড়বেন, আমি নামাজ পড়তে গেলাম। তারপর ধীর পায়ে চলে গেল পাশের ঘরে। পেছনে তাকায়নি। দর্শন বিছানায় বসে কিছুক্ষণ চুপ করে রইল। চোখে ঘুম থাকলেও কপালে যেন একটু চিন্তার রেখা। মুখে আর কোনো কথা নেই, শুধু একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো নিজের অজান্তেই। গা থেকে কাঁথা সরিয়ে উঠে দাঁড়ালো। অজু করে মসজিদে যেতে নেবে মনে পড়ে দিদারের কথা। চলে গেল দিদারের ঘরে। দরজায় কড়া নাড়তেই দেখল দরজা চাপানো আছে শুধু। হালকা খুলে গেল। দর্শন এবার জোরে জোরে ডাকছে, দিদার। ঘুমের ঘরে জমের ডাক শুনে লাফিয়ে উঠল দিদার। ভুল শুনল কি না ভাবতেই সামনে তাকিয়ে দেখে দর্শন পাঞ্জাবি আর ট্রাউজার পরে আছে। দিদার বলে, কোথায় যাচ্ছ ভাইয়া?
মসজিদে। তুইও রেডি হ, একসাথে নামাজ পড়তে যাব। কাল থেকে যাই ভাইয়া। দর্শন চোখ গরম দিয়ে তাকালো। দিদার লাফ দিয়ে উঠে চলে গেল অজু করতে। পাঞ্জাবি পরে বের হয় দর্শনের সাথে। পারুল বেগম দেখেই খুশিতে চলে যান দিজার ঘরে। দিজাকেও ডাক দিয়ে অনেক আগেই নামাজের জন্য প্রস্তুত করেছে শোভা। আজ একসাথে তিনজনে নামাজ পড়বে। পারুল বেগম খুশি হয়ে যায় নামাজ বের করেন। তিনজনে একসাথে নামাজ পড়ে চলে যায় রান্নাঘরে। শোভা বলে, দাদাজানের চায়ে কি চিনি দেবো? না, দাদাজান সুগার ফ্রি ট্যাবলেট দিয়ে চা খাই। শোভা এক একজনের ব্যাপারে শুনে সেভাবেই চা বানায়। দর্শনের প্রিয় লেমন গ্লাস দিয়ে চা বানিয়ে কাপে রাখল। অতপর দিজার দিকে তাকাতেই পারুল বেগম জানান, ননদের দিকে তাকিয়ে লাভ নেই, নিজের স্বামীর জন্য চা নিয়ে নিজে নিয়ে যাও। উনি তো তাহলে খাবেন না মোটেও। বাধ্য করবে, সংসার করতে গেলে একা ছেলেরা বাধ্য করবে কেন? মেয়েরাও বাধ্য করবে পরপুরুষদের। যদি আবারও মারবে, মার খেলে মারের পাল্টা কষ্ট বুঝিয়ে দিবি। তুই তোর জায়গা ধরে রাখবি। কাল তো শিখিয়ে দিলাম। তোমার ছেলে তো আস্ত গন্ডার, তার সামনে আবার দেখাবো অধিকার। পারুল বেগম শোভার মাথায় চাপড় মেরে বলল, ভাগ্নি মেয়ে, যা গিয়ে ওকে পরিবর্তন করার চেষ্টা কর। সকালের আলো বারান্দার মেঝেতে সোনালি রেখা এঁকে রেখেছে। খবরের কাগজের পাতা উল্টাচ্ছে দর্শন। মুখে তার চাপা বিরক্তির ছাপ। এটা তার মুদ্রা দোষ। এমন সময় শোভা ধীরে ধীরে এসে দাঁড়ায় তার সামনে। হাতে ধোয়া ওঠা চায়ের ট্রে। দর্শনের সামনে চায়ের কাপ রেখে বলে, চা এনেছি। দর্শন একবার তাকিয়ে পত্রিকায় চোখ ফেরালো। ঠান্ডা গলায় বলে, ফিরিয়ে নিয়ে যাও, তোমার হাতে কিছু আমি গ্রহণ করব না। শোভা নিঃশব্দে কাপটা নামিয়ে রেখে সোজা দর্শনের দিকে এগিয়ে তাকায়। দর্শনকে দেখে অপলক চেয়ে আছে। স্বামীরূপে সুদর্শন পুরুষ, পুরোই নায়ক সালমান শাহ, শোভার প্রিয় নায়ক। তার মতোই দেখতে লাগছে দর্শনকে। শোভা হুঁশে ফিরে বলে, খেতে হবে আপনাকে। দর্শন কণ্ঠে তীব্রতা বজায় রেখে বলে, তুমি কি বললে? শোভা চোখে চোখ রেখে স্থির কণ্ঠে বলে, বলেছি খেতেই হবে। তোমার সাহস তো কম না, আমাকে ধমকাচ্ছ। আমি মোটেও ধমকাচ্ছি না। তাহলে কি ভালোবাসা দেখানোর ব্যর্থ চেষ্টা? এটা ভালোবাসা নয়, এটা কর্তব্য। আপনি চাইলেই সবকিছু অস্বীকার করতে পারেন, কিন্তু আমি পারি না। আপনি যাকে বিয়ে করেছেন সে রান্নাঘরে বসে বসে কান্না করতে শেখেনি। সে নিজের দায়িত্ব থেকে পিছু হাঁটে না। আপনি পারেন। দর্শন রাগ সামলাতে না পেরে উঠে দাঁড়ালো। ধমক দিয়ে বলে, তুমি জোর করছো আমাকে? শোভা এক ধাপ এগিয়ে কাপটা তার হাতে গুজে দিয়ে বলে, হ্যাঁ, জোরই করছি। কারণ আপনি যতই তাচ্ছিল্য করুন না কেন, আমি জানি কেন এই সম্পর্কের মানে আপনি ধরতে পারেননি। তাই ভুলে যান স্বামী স্ত্রী সম্পর্ক কেমন হওয়া উচিত। তবে ভুললেও মনে করিয়ে দেয়া স্ত্রী হিসেবে তো আমার কাজ। দর্শন স্তব্ধ। তার হাতে কাপ। চায়ের গরম ভাব ছুঁয়ে যায় আঙুলে, কিন্তু চোখে যেন আগুন ও পানি একসাথে জ্বলছে। শোভা নরম গলায় কিন্তু দৃঢ়ভঙ্গিতে বলে, যা ঠান্ডা হয়ে যাবে, তাড়াতাড়ি শেষ করুন। শোভা ধীরে পেছনে সরে যায়। দর্শন চুপচাপ দাঁড়িয়ে থাকে। চোখ নামিয়ে তাকায় সেই কাপের দিকে। সে কিছু বলে না, শুধু তার চোয়ালে হালকা কম্পন। মুখে চাপা দ্বিধা স্পষ্ট হয়ে ফোটে। আচমকাই কাপটা ছুঁড়ে মারে মেঝেতে। কাঁচ ভাঙার শব্দ শুনতে পায় শোভা। পা থেমে যায় দ্রুত। পেছন ফিরে দেখে দর্শনের রাগী দৃষ্টি। শোভা চারপাশ দেখে দর্শনের সামনে দাঁড়িয়ে বলে, অনেক টাকা আয় করেন বলে এভাবে ভেঙে চড়ে ব্যয় করবেন? আপনি চাইলে আমি আপনাকে একটা ভালো আশ্রমের সাথে যোগাযোগ করিয়ে দিতে পারি। ওখানে অনেক গরিব ব্যক্তির বসবাস আছে। ওদেরকে না হয় কিছু দেবেন, তাহলে দেখবেন অতিরিক্ত টাকাটাও হাতে থাকবে না, আর এই অতিরিক্ত ভাঙচুরও করতে হবে না। দর্শন আঙুল উঁচিয়ে বলে, রাত থেকে সহ্য করে যাচ্ছি, মানে এই না যে মুখ ফোঁটাতেই থাকবে। কেন, কি করবেন আপনি? কি পারেন সম্পর্ক থেকে দূরে সরে যাওয়া ছাড়া? একটু হলে তো পালিয়ে যান। আমি পালিয়ে যাইনি। না, আপনি পালিয়ে গিয়েছিলেন। আপনি না পালালে আমাকে 4টা বছর অপেক্ষা করতে হতো না? কোনো এক মীমাংসা আগেই হয়ে যেত। আমার 4টা বছরের হিসাব আমি এক তুড়িতেই ছাড়বো না দর্শন ফরাজি। শাট আপ। দর্শন ধমক দিয়ে বললেও শোভা বলে ওঠে, যতটুকু পড়ালেখা করেছি তাতে ইংরেজি আমিও জানি, তাই আমাকে ধমক দিতে ইংলিশ অ্যাপ্লাই করবেন না। এবার আর রাগ সামলে রাখতে পারল না দর্শন। দিল শোভার বাম কানের কাছে এক থাপ্পড়। শোভা ঝুঁকে গেল ডান দিকে। গালে হাত দিয়ে ঘাড় সোজা করে তাকালো দর্শনের দিকে। রাগ বাড়ছে তার। সেও এবার থেমে থাকবে না। পাশে থাকা মাটি সহ টব, যেটাতে গাছ নেই, আছে শুধু মাটি, সেই টব হাতে নিয়ে দর্শনের মাথায় ঢাললো সমস্ত শুকনো মাটি।
দর্শন পরিস্থিতির জন্য প্রস্তুত ছিল না। শোভার এমন কাণ্ডের মাঝে ঘরে ঢুকে দিজা ও দিদার। ওরা এই দৃশ্য দেখে চোখ বড় বড় করে গালে হাত দিয়ে তাকালো। দর্শন চোখ মেলে মাথায় হাত দিয়ে ময়লা ঝেড়ে বলে, ইউ ইডিয়েট! আমাকে কিছু বলার আগে মাথায় রাখবেন আপনি আমার স্বামী। আমাকে ইডিয়ট বলে মনে রাখবেন আপনিও ইডিয়টের স্বামী। ইউ ফুল! ইংলিশ বাংলা মিক্স করে বললেও ফুল বলার জন্য ধন্যবাদ। হোয়াট ইজ ধন্যবাদ? ধন্য মানে উজাড় হয়ে যাওয়া, বাস মানে হলো যেটা অনেকেরই নসিবে বিনা বাক্যে প্রবেশ করে পিছন দিয়ে, যেমন আপনি আমার জীবনের বাস। আমি তোমার জীবনের বাস? হ্যাঁ তাই তো, আপনি আমার জীবনের বাস। এই জন্যই ভাবছি জঙ্গলে বাসের খোঁজ করতে হবে না, বাস নিজেই আমার সাথে থাকবে। ইউ গেট আউট! আপনাকে বলতে হবে না, আমি এমনিতেই রান্না করার জন্য যাব। শোনো মেয়ে, একটা কথা মাথায় রাখবে, তোমার হাতের রান্না আমি খাবো না। আমার হাতের রান্না পাবেন কোথায় আপনি? আমার হাতে থাকবে খুন্তি, ওটা দিয়েই তো রান্না হবে। তাহলে খাবেন তো? তোমার মতো পাজি আমি একটাও দেখিনি। সবাইকে চাপকে সোজা করেছি আমি, আর তুমি কিনা। আপনাকে সোজা করতে এসেছি। কি? বুঝবেন না এখন আপনি, যদি উন্নতি হয় সেদিন বুঝবেন। বলে শোভা চলে আসে। দরজার কাছে এসে দিদারকে দেখে আগে নিজের গায়ে চোখ রাখে। সব জায়গা ভালোভাবে ঢেকে আছে দেখে দিজার উদ্দেশ্যে বলে, তোমরা এখানে? ভাঙচুরের শব্দ পেয়ে এসেছি, কিন্তু এসে তো অন্য কিছু দেখছি। এরপর থেকে এমন অন্য কিছু দেখতে পাবে। দুই ভাই বোন হেসে দিল। দিদার বলে, আমার সাথে তো পরিচয় হয়নি তোমার তেমন। আগেরবার আমি বাড়িতে এসে শুনি তুমি চলে গেছিলে। আমি তোমার দেবর হই। দিজা খোঁচা মেরে বলে, আপনি করে বল, ভাবি হয় তোর সম্মানে। তুই তো তুমি করে বলছিস। কারণ আমরা একই বয়সী, তাই তুমি বলি। আমি ভাবির সিনিয়র। তাও আপনি করে বলবি, ভাবি তোর সম্মানে বড়। আর তোর সম্মানে কি? বান্ধবী। শোভা দুজনের কথা থামিয়ে বলে, আমাকে তুমি আর বোন বলেই ডাকতে পারেন, আমি আপত্তি করব না। না, ভাবি ডাকবো, যেহেতু তুমি আমার ভাইয়ের বউ। ভাইয়ের বউ এমনভাবে বলল যেন শব্দটা অসম্ভব কিছু প্রকাশ করে। শোভা মাথা না ঘামিয়ে নিজের ভাগ্যকে মেনে নিয়ে চলে যায় রান্নাঘরে। এখানে থাকা মানে আরেক যুদ্ধ করা। সেই যে সকালবেলা রাগ করে বাসা থেকে বের হলো, মাত্র বাড়িতে ফিরল দর্শন। এখন দুপুরের সময়। দর্শন গোসল করেই যায়। এখন জোহরের আজান দিয়েছে। শোভা গোসল করে একেবারে অজু সেরে মাথায় কাপড় দিয়ে বাইরে আসে। বাইরে বের হয়ে দরজার সিট কিনে দিতেই শব্দে দর্শনের চোখ যায় সেদিকে। শোভা দর্শনকে দেখতে না পেয়ে গামছার দিকে যায়। শুধু মাথায় ওড়না থাকার কারণে শোভার মুখটা স্পষ্ট দেখতে পেল দর্শন। বিমুগ্ধ নয়নে চেয়ে আছে। শোভার মুখটা দেখে চোখ সরাতে ব্যর্থ দর্শন। পানি দিয়ে ধুয়ে আসা মুখটা দুধে আলতা দেখতে। অজু করার কারণে স্নিগ্ধ পবিত্র এক নারী দেখা দিল দর্শনের দৃষ্টিতে। গামছা দিয়ে মুখ মুছতে থাকে শোভা, আর দর্শন দেখছে শোভার চোখ, নাক, ঠোঁট। শোভার চোখ দুটো টানা, চোখের ভ্রু মোটা ও কালো, বোঝা যাচ্ছে প্লাক করেনি, কিন্তু চোখের আকৃতি সুন্দর করে ফুটিয়ে তুলেছে। চোখের পাপড়িগুলো বড় আছে। চোখে কাজল না দিয়েও সুন্দর এক আকৃতি প্রকাশ পায়। ঠোঁট দুটো যেন ফর্সা, মুখের মাঝে গোলাপের পাপড়ি। ফর্সা মুখশ্রী হওয়ার কারণে ঠোঁট তার গোলাপি। মুখে কোনো কিছু মাখেনি শোভা, তাতেই তার সৌন্দর্য নজর কাড়া। চেয়ে আছে এক দৃষ্টিতে দর্শন। শোভা মুখ মুছে মাথায় হিজাব দিয়ে নিকাভা বেঁধে পেছনে ঘুরতে একটু কেঁপে ওঠে। দর্শন এখনও চেয়ে আছে। শোভা এগিয়ে এসে বলে, বাইরে থেকে ঘোরাঘুরি শেষ, এখন নামাজ পড়তে যান, বাসায় এসে ভাত খাবেন। আর হ্যাঁ, আমার হাত রান্না করেনি, তাই নির্দ্বিধায় খেতে পারেন আপনি। দর্শন হুঁশে ফিরে রাগ দেখিয়ে বলে, তুমি একটা বাঁচাল। বেশি কথা বললে তার সম্মানী হিসেবে বাচাল নামটা শুনতেই হয়। আমি যেহেতু বেশি কথা বলি, তাহলে আমি নিজেকে বাচাল হিসেবে মেনেই নিলাম। শোভার এই ঘাড়তারা কথা শুনে দর্শন আবারও হাত উঠাতে নেয়, কিন্তু শোভার গালে যায় না হাতটা। হাত মুঠ করে নামিয়ে নেয়। শোভা বলে, নামাজটা পড়ে আসুন, দেখবেন মনটা প্রফুল্ল আছে, রাগ তেমন মাথায় চেপে থাকবে না। তুমি আমাকে জ্ঞান দিচ্ছ? বাস্তব কথা বললাম। দেখে নিন আপনি, নিজের রাগ নিজের আয়ত্তে রাখতে নামাজ পড়া জরুরি। এতে মনে আলাদা একটা শান্তি কাজ করে। নিজের মাঝে ক্ষোভ বা অহংকার থাকলে দূর হয়ে যাবে। দর্শন চুপ করে চলে গেল।
শোভা জায়নামাজ নিয়ে গেল দিজার ঘরে। দিজা জানিয়েছে সে আপাতত শোভার কাছ থেকে সঠিক নিয়মে নামাজ পড়া শিখবে আর কোরআন তেলাওয়াত সঠিকভাবে উচ্চারণ করা শিখবে। তাই শোভা এই ঘরে গেল। দর্শন বাইরে এসে ধূসর রঙের পাঞ্জাবি পরে, হাতে ঘড়ি পরে, পকেটে মোবাইল নিয়ে বাইরে বের হয়। দিদারকে দেখে বলে, চলো। দিদার আগেই প্রস্তুত ছিল, তাই দুই